হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তই বহাল থাকলো সন্দেশখালীতে। সুপ্রিম কোর্টে কি হলো শুনানি জানবো। মৈত্রেয়ী প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, অথবা এই মুহূর্তের সব থেকে বড় খবর খারিজ করার আবেদন জানিয়ে রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে যে আবেদন করা হয়েছিল সেই আবেদনকে খারিজ করে দেওয়া হলো। অর্থাৎ সন্দেশখালীর জমি দখল এবং যে হ্যারাসমেন্টের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশই বহাল রইল। আজকে সর্বোচ্চ আদালত শুনানি ছিল এবং সেখানে সন্দেশখালীর যে গোটা তথ্য সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের তরফ সেই তদন্তে সিবিআই এর যে নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে তাকে চ্যালেঞ্জ করে রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের করা হয়েছিল তার শুনানি হয়। রাজ্যের হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিংভি এবং সেখানে তার তরফ থেকে বলা হয় যে সমস্ত যে অভিযোগ রয়েছে সমস্ত অভিযোগকে গুরুত্ব সহকারে বিচার করা হচ্ছে। সেখানে মহিলা পুলিশ দেওয়া হয়েছে, মহিলা পুলিশরা তদন্ত করছেন এবং 43টা কেসের মধ্যে 42টা কেসের এফআইআর চার্জশিট দেওয়া হয়ে গিয়েছে। কিন্তু তার যে আবেদন সেই আবেদনের ক্ষেত্রে সন্তুষ্ট হতে পারেনি সুপ্রিম কোর্ট। তাদের জাস্টিস গাভাইয়ের বেঞ্চের পরিষ্কার প্রশ্ন যে মাসের বেশ কয়েক মাস ধরে চুপ থাকার পর কেন এই তদন্ত, এতদিন ধরে কেন চুপ ছিল রাজ্য, সেই প্রশ্ন তারা তোলেন এবং একই সঙ্গে তারা রাজ্য কাকে প্রোটেক্ট করতে চায় সেই প্রশ্নও তোলেন। জাস্টিস গাভাই এবং জাস্টিস কেভি বিশ্বনাথনের বেঞ্চ তারা এই প্রশ্ন তোলেন এবং তারপরেই রাজ্যের আবেদনকে খারিজ করে দেয় তারা। অর্থাৎ এই মুহূর্তে সন্দেশখালীর যে সিবিআই তদন্তের যে নির্দেশ হাইকোর্টের সেই নির্দেশই বহাল রইল এবং সিবিআই তদন্তই হবে সন্দেশখালীতে যে মহিলাদের প্রতি অত্যাচার এবং জমি দখলের যে অভিযোগ ছিল তার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্ত সেটাই বহাল রইল। অতএব ঠিক, ধন্যবাদ মৈত্রেয়ী। আমরা দেখাই যে যখন কোনো শহরে সেই শহরে আবর্জনা থাকে, পুরো পরিষেবা ঠিক মতো নেই, জল জমে আছে, নিকাশি ব্যবস্থা ঠিক নেই, তো কোনো শহর যদি সুন্দরভাবে সেজে ওঠে সেই ছবিও তো দেখানো জরুরি। যেমন দেখুন সিউড়ির ছবি, সিউড়ি কিভাবে সেজে উঠছে দেখুন। শহরের দেওয়াল জুড়ে বিশিষ্ট জনেদের ছবি এবং সামনে পুজো, তার আগে বোধহয় বেশ একটা ঝলমলে ব্যাপার তৈরি হবে। সিউড়ি পুরসভা কি বলছে আর কিভাবে কাজ করছে তারা এবং কিভাবেই বা এই কাজ শুরু হয়েছিল জানবো। আমার সঙ্গে রয়েছেন সুপ্রতিম প্রতিনিধি, সরাসরি সুপ্রতিম। একদমই দেখো, সিউড়ি পুরসভার তরফে এই যে সিউড়ি শহর, সেই সিউড়ি শহরকে কিন্তু সাজানোর একটা উদ্যোগ শুরু হয়েছে এবং সিউড়ি শহরের যে সমস্ত রাস্তা রয়েছে তার পাশাপাশি যে সমস্ত সরকারি দেওয়াল রয়েছে সেই সরকারি দেওয়ালগুলো কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ধরনের আঁকা হচ্ছে এবং সেখানে বিভিন্ন চিত্রশিল্পী থেকে শুরু করে বিভিন্ন সঙ্গীত শিল্পী এছাড়াও বিভিন্ন মনীষীদের ছবি কিন্তু সেখানে রাখা হয়েছে এবং তার পাশাপাশি পুরসভার তরফে জানানো হয়েছে যদি কোনো পাবলিক দেওয়ালেও, যদি কোনো নিজস্ব প্রপার্টিতেও যদি কেউ এই ছবি আঁকাতে চান সেক্ষেত্রে কিন্তু পুরসভাকে শুধুমাত্র অনুমতি দিতে হবে এবং পুরসভার তরফ থেকেই কিন্তু এই ছবি আঁকানো হবে এবং এইভাবেই কিন্তু সিউড়ি শহর জুড়ে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রায় 5000 ছবি আঁকা হবে বলে জানা গেছে, এখন পর্যন্ত প্রায় 200 ছবি আঁকা হয়ে গেছে এবং যারা পথ চলতি মানুষ তারা কিন্তু পুজোর আগে এই ধরনের যে উদ্যোগ তারা কিন্তু সেটাকে সাধুবাদ জানিয়েছে এবং সবচেয়ে বেশি যেটা ছোটদের যেহেতু প্রচুর কার্টুন চরিত্র আছে, ছোটদেরও কিন্তু নজর কেড়েছে রাস্তায় চলতে চলতে। ধন্যবাদ। ছবি, ল্যান্ডস্কেপ, অ্যাবস্ট্রাক্ট ফর্ম, ডিজাইন ফর্ম, এই ধরনেরই প্যাটার্নের আমরা এখানে তুলে ধরছি। মানুষ তো অ্যাপ্রিসিয়েট করেছে আমাদেরকে কাজে। দেখতে খুবই সুন্দর লাগছে, মানে ফাঁকা দেওয়ালের চাইতে তো ছবিওয়ালা দেওয়াল অনেক বেশি সুন্দর। বেশ সুন্দর একটা অ্যাক্টিভিটি হচ্ছে এবং মানে মানুষের মানে খুবই মনোরঞ্জক একটা ব্যাপার, খুবই সুন্দর একটা আয়োজন। আমি স্বপন নেওয়ার পর একটা পরিকল্পনা করেছিলাম আমরা কাউন্সিলর মিলে ভিএসসিতে যে সিউড়ি শহর, সদর শহর, এখানে একটা সৌন্দর্যের জন্য খুব দরকার। বিভিন্ন সরকারি দেয়াল, পাবলিক দেয়াল যেগুলোতে আমরা পৌরসভার তরফ থেকে আমরা শ্রমিক ওয়ান ফান্ড থেকে কিছুটা চেষ্টা করছি এবং দুই একটা যারা ব্যবসা আছে তাদেরও আমি হেল্প নিচ্ছি। তারা বলেছে না আমাদের কোম্পানির নাম দিয়ে আপনারা একটু কন্ট্রিবিউশন করুন, সিউড়ি শহর সাজান, সবাই আমার সঙ্গে আছে। বিভিন্ন মনীষীদের ছবি, বিভিন্ন শিল্পীরা যেমন লতা মঙ্গেশকর, কিশোর কুমার, সত্যজিৎ রায় দেখতে পাচ্ছেন। আগামী দিনে সিউড়ি শহরকে আরো সুন্দর করে তুলবে, এটা আমার চেষ্টা। বাঁকুড়ার তালডাংরায় যে গ্রামীণ হাসপাতাল, সেই হাসপাতালে যদি কেউ চিকিৎসা করাতে যান তো রোগীর পরিজন মাথা নিচু করে যান। তার কারণ পায়ের দিকে তাকাতে যান। সাক্ষোপ নেই তো
এতটাই সাপের উৎপাত, স্বাস্থ্যকর্মীরা, চিকিৎসকরা তারাও আছেন টেনশনে, এতটাই সাপের উৎপাত। তো এই সাপ তাড়ানোর উপায় কি? সাপের উৎপাত এতটা বাড়লো কিভাবে? তাহলে কি হাসপাতাল চত্বরে আগাছায় ভরা? আমার সঙ্গে প্রিয়ব্রত রয়েছেন প্রতিনিধি, সরাসরি একবার কথা বলবো যে এই অবস্থা হলো কি করে? এত সাপের উপদ্রব এ কি প্রতি বছরই বর্ষার সময় হয় নাকি এবারই দেখা যাচ্ছে? আর কর্তৃপক্ষ এই সাপ তাড়াতে কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে সাপ তাড়ানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে এবং কার্বলিক অ্যাসিড ছড়িয়ে পড়ে সাপ উপদ্রবের যেটা হয়েছে সেটা কিন্তু কমানোর চেষ্টা করা হয়েছে। ইতিমধ্যে ভিডিওর কাছে খবর পৌঁছেছে এবং তিনিও পরিষ্কার করা সাপ তাড়া চত্বরে যে আগাছা হয়েছে, ঝোপঝাড় হয়েছে, সেটার উদ্যোগ নেবেন। কিন্তু যারা স্থানীয় যারা রোগীর প্রতিদিন নিয়ে যাচ্ছেন, রোগীর পরিজন, এর পাশাপাশি স্বাস্থ্যকর্মী, হাসপাতালের কর্মী, তারাই বলছেন যে সাপের উপদ্রব এতটাই বেড়ে গিয়েছে যে আতঙ্কে তারা কিন্তু কাজ করতে ভয় খাচ্ছেন। এই যে তালডাংরা গ্রামীণ হাসপাতাল, এখানে 40টি বেড রয়েছে, এর পাশাপাশি বিভিন্ন ওয়ার্ড রয়েছে, মেল ফিমেল সহ প্রসূতি ওয়ার্ড, বিভিন্ন ওয়ার্ড রয়েছে এবং শুধুমাত্র তালডাংরা মানুষ নয়, পার্শ্ববর্তী ব্লক ওঁদা, শিমলাপাল এবং পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুরের মানুষও তারাও কিন্তু এই হাসপাতালের উপর নির্ভরশীল। বিভিন্ন রোগ হলেই তারা শরীর খারাপ হলেই এই তালডাংরা হাসপাতালে ভর্তি করেন। আর এখানেই যদি সাপের উপদ্রব এভাবে হয়, প্রায়শই কালাজ, কখনো চন্দ্রবড়া, কখনো চিঠি সাপের আক্রমণ দেখা যাচ্ছে। প্রায়শই এমন দেখা যাচ্ছে যে রোগীর ওয়ার্ডের ভিতরে ঢুকে যাচ্ছে, কখনো আবার স্টাফদের যেটা রুম, সেই স্টাফদের রুমেও দেখা যাচ্ছে সাপের উপস্থিতি। আর এখানেই আতঙ্ক ছড়িয়েছে রোগীর পরিজন সহ রোগী এবং কর্মীরা। তারা দাবি করছেন অবিলম্বে সাপের আতঙ্ক থেকে মানুষকে অন্তত রেহাই দেওয়া হোক। আসতেই হবে হাসপাতালে, এই হাসপাতালে না এসে যাবেন কোথায়? কি বলছেন রোগীর পরিজন শোনাবো, এবং আতঙ্ক শুধু তাদের মধ্যে নয়, যারা স্বাস্থ্যকর্মী তাদের মধ্যেও। শুনুন। হ্যাঁ, বেরাচ্ছে দুটো একটা, ওই চিঠি সাপ, ওই যে জল হচ্ছে, ঝাড় আছে। চন্দ্রবড়ার থেকে, চিঠি সাপ থেকে, লাউ ডগার থেকে সব সাপই বেরোনি আসছে। নতুন নতুন সাপ দেখা যাচ্ছে, বিষাক্ত, প্রচুর বিষাক্ত। এই রিসেন্ট বেরিয়েছে চিঠি সাপ আমাদের ইনডোরের ভিতরে, ক্যাম্পাসের মধ্যে স্লাইন ছিল, স্লাইনের পাশে দেখছি সাপটি ঢুকে আছে। পেশেন্ট পার্টি ফার্স্টে শুয়ে আছে, চন্দ্রবড়া আমাদের প্যাসেজে দেখলাম শুয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ব্যবস্থা নেওয়া হবেও আগামী দিনে, যাতে এই সাপের উৎপাত না হয়। কার্বনিক অ্যাসিড ছড়ানো হচ্ছে, আগাছা যা রয়েছে তা সব সাফ করা হচ্ছে। সাপ বেরিয়েছিল, তো বর্ষাগুলো তো সাপ তো বের হয়, তো ঠিক আছে। তো আমরা এই তার জন্য আমরা কার্বনিক অ্যাসিড দিচ্ছি চারিদিকে। তারপর আমরা ঝোপ জায়গাগুলো সব পরিষ্কার করানোর এই ব্যবস্থা আমরা করছি। অলরেডি বিডিও ম্যাডামকে ইনফর্ম করা হয়েছে, চিঠি করা হয়েছে, যাতে ঝোপ জায়গাগুলো পরিষ্কার করানোর যদি ব্যবস্থা করা যায়। ধরুন আপনার সন্তান যে স্কুলে পড়ছে, সেই স্কুলে যদি গোখরো সাপ ধরা পড়ে, আপনি কি করবেন? হতেই পারে স্কুল চত্বরে গোখরো সাপ ধরা পড়তেই পারে। একটা না, দুটো না, 8-8টা গোখরো সাপ যদি একই স্কুল থেকে ধরা পড়ে, এবার আপনি কি করবেন? আপনি তো টেনশনে পড়ে যাবেন, আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন কিনা। ঠিক এরকমই অভিভাবকদের অবস্থা মালদা গার্লস হাই স্কুলে যাদের সন্তান পড়েন তাদের। তার কারণ মালদা গার্লস হাই স্কুলে একের পর এক সাপ ধরা পড়ছে, এখনো পর্যন্ত 8টা গোখরো সাপ ধরা পড়েছে। এই স্কুল চত্বরের ছবিটা একটু জানতে চাইবো। আমার সঙ্গে রয়েছেন সেবক, রয়েছেন সরাসরি। সেবক, স্কুল চত্বরে গোখরো সাপ, তো তাহলে কি স্কুল চত্বর সেরকম ভাবেই মানে জঙ্গল রয়েছে, আবর্জনা রয়েছে, বা এমন অবস্থা হয়ে রয়েছে যে সেখানে সাপেদের বাসা করতে সুবিধা হচ্ছে? 8-8টা গোখরো ধরা পড়েছে, হয়তো আগামীতে আরো ধরা পড়বে। একদমই অসুবিধা। দেখো, বর্ষার শুরুতে সাপের ডেরার হদিস মিলল বলা যায়। মালদহ গার্লস হাই স্কুল, যেখানে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা হয়, দিনের বেলার স্কুল, 2000-এরও বেশি ছাত্রছাত্রী, এই এত ছাত্রী যেখানে পড়ে, সেখানে 8-8টে গোখরো সাপ ইতিমধ্যে উদ্ধার হয়েছে। বন দপ্তরের সাহায্য চেয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলে ঢোকার মুখে ডান দিকে স্কুল চত্বরে যে নৈশ প্রহরীর ঘর রয়েছে, সেই ঘর এবং আশপাশ এলাকা থেকে একের পর এক গোখরোর হদিস। এবং গোটা স্কুলে অনেক জায়গাতেই আমরা দেখলাম ঝোপঝাড়, জঙ্গল, যা নিয়ে কিন্তু অভিভাবকরা স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছেন, দুশ্চিন্তা রয়েছে। এলাকাবাসীও বলছেন স্কুলে পরিচ্ছন্নতা আপ টু দ্য মার্ক নয়, এবং স্কুল কর্তৃপক্ষকে অবিলম্বে এক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা। প্রচুর উদ্বিগ্ন অভিভাবক আজকে স্কুলে ভিড় করেন, কারণ যে সময় সাপ ধরা পড়ছে তখন স্কুল সময়, বাচ্চারা স্কুলে ঢুকছে, তাদেরকে যেখানে সাপ ধরা পড়ছে তার
বদলে অন্য জায়গা দিয়ে অন্য রাস্তা দিয়ে তাদেরকে শ্রেণীকক্ষে পাঠানো হচ্ছে। আর যেখানে সাপ ধরা পড়ছে তার পাশ দিয়েই কিন্তু রাস্তা রয়েছে যেখান দিয়ে বাচ্চারা প্রতিদিন স্কুলে যায়। বুঝতেই পারছো আতঙ্ক কতটা। স্কুল কর্তৃপক্ষ বন দপ্তরের সাহায্য চেয়েছে, এক সর্পপ্রেমী তিনি আসেন, তিনি তার উদ্যোগে 8টি গোখরো সাপ ধরা হয় এবং সাপগুলি যথেষ্ট বিষধর এবং স্বাভাবিক কারণে উদ্বেগ চরমে। উদ্বেগে রয়েছেন অভিভাবকরা, একবার তাদের কথা শোনা যাক। সাপ নাকি ধরা পড়েছে এখানে স্কুলের মধ্যেই, 7-8টা ছিল। দেখো আমি এসে যা দেখলাম বালতির মধ্যে ছিল। অনেক আতঙ্কে, কারণ বাচ্চারা স্কুল করছে, এখন বলা যায় না কি থেকে কি ঘটনা ঘটতে পারে। আমরা খুবই উদ্বিগ্ন। শহরের একটা প্রতিষ্ঠিত স্কুল নাইট গার্ড থাকে, ওর ঘরের কোণা থেকে প্রচুর পরিমাণে সাপের বাচ্চা বেরোচ্ছে। কম্পাউন্ডটা সেটাতে কিন্তু যথাযথ ব্যবস্থা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির ব্যাপারে একটু গাফিলতি আছে। স্কুল কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত। দিদিমণিরা তো টেনশন কম নয়, কারণ তাদেরও তো এখানেই থাকতে হয়, এই টিচার্স রুমেই থাকতে হয়, এই স্কুলেই যতক্ষণ স্কুল চলে ততক্ষণ পর্যন্ত ক্লাস নিতে হয়, টিচার্স রুমে থাকতে হয়, খাতা দেখতে হয়, টেনশন তো হবেই। তো এই টেনশনের পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ দাবি করছেন দ্রুত, বর্ষাকাল তো সাপ আসবেই, 3-3টা সুইপার আছে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তবুও সাপ এসছে। আমরা আর এদিকে ধূপগুড়িতে এখনই সবে বর্ষাকালের শুরু, এখনই 5 জন সাপের কামড়ে তারা সাপ ধরা পড়েছে। তো প্রশাসন কি বলছে, পুরসভা কি বলছে, কিভাবে আটকানো সম্ভব? কারণ জল বাড়ার পর জল যখন নেমে যাবে তারপরে সাপের উপদ্রব তো হবেই। জেলা স্বাস্থ্য দপ্তর যথেষ্ট দুশ্চিন্তা রয়েছে। আর রোগী যা হাসপাতালে ভর্তি, তার সাপের কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এমন একজন তার বাড়ির লোক, তার পরিবারের লোক কি বলছেন শুনবো। জঙ্গল পরিষ্কার করতে করতে মারছে আমি বুঝতে পারি নাই। আমি জঙ্গল পরিষ্কার করতে যে আধা ঘন্টা, আমি মনে করছি যে কোনো হবে। পরে পুরো দেখে যাওয়ার পরে আমি আর সহ্য করতে পারি, তারপরে বাড়ি এসে পরে বলছি, বলার পরে হাসপাতালে আসছি। রকি আমার সঙ্গে রয়েছে। রকি, জেলা স্বাস্থ্য দপ্তর কিভাবে কাজ করার কথা ভাবছে, সাপ মোকাবিলা করা যাবে কিভাবে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখতে হবে, বৃষ্টি বাড়ার সাথে সাথে কিন্তু বাড়ছে সাপের উপদ্রব ধূপগুড়ি সহ লাগোয়া বিভিন্ন এলাকায়। কারণ বিভিন্ন জায়গায়, নিচু জায়গাগুলিতে কিন্তু জল জমে গিয়েছে। এমনকি যে গ্রামে চাষাবাদ হয় সেখানে কিন্তু ইঁদুরের গর্ত থাকে, সেই গর্তের মধ্যে কিন্তু সাপ আস্তানা করে থাকে এবং সেই সব জায়গায় জল জমে যাওয়ার ফলে কিন্তু সাপগুলি এখন উঁচু জায়গার খোঁজে কোনো সময় বাড়ির ভেতরে, কখনো শোবার ঘরে বা গোডাউনের মধ্যে ঢুকে যাচ্ছে, যার ফলে কিন্তু এই ধরনের সাপের কামড়ের ঘটনা ঘটছে। ইতিমধ্যে কিন্তু 5 জন আক্রান্ত হয়েছে সাপের কামড়ে, ধূপগুড়ি হাসপাতালে কিন্তু ভর্তি রয়েছে, তারা চিকিৎসাধীন। এর পাশাপাশি কিন্তু বিশেষজ্ঞদের মতে জানানো হয়েছে যে এই সময় যেহেতু নিচু জায়গাগুলো জল ভরে গিয়েছে, সাপ এখন ঘরের ভেতরে, গোডাউনের ভেতরে কিন্তু আশ্রয় নেওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। রাতের বেলা অন্ধকারে বেরোলে টর্চ লাইট হাতে নিয়ে বেরোতে হবে, এমনকি শোয়ার সময় বিছানা ঝেড়ে নিয়ে শুতে হবে, কারণ সেই সাপ কিন্তু যে কোনো সময় ঘরে ঢুকে নিয়ে বিছানায় উঠে থাকতে পারে। এক কথায় বলা চলে, এই মোকাবিলা করতে গেলে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। আর স্বাস্থ্য দপ্তর সর্বরকম ভাবেই প্রস্তুত রয়েছে যে কোনো সমস্যার সম্মুখীন হওয়ার জন্য, কারণ এভিএস যেটা অ্যান্টিভেনাম সিরাম সেটাও কিন্তু যথেষ্ট রয়েছে বিভিন্ন হাসপাতালে, এমনটা জানা গিয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। অতনু, ধন্যবাদ। সাপের কাটা রোগীর সংখ্যা তো এই বছরের দিনে একটু এই বছরও বেড়েছে, বাকি বছরের নেই এই বছর সাপের কামড়ের সংখ্যা বেড়েছে। তবে সবারই কন্ডিশন ভালো। সাপেদেরও একটা কোনো আশবাসস্থল থাকে, ওখানে জল টল জমে যাবে, সাপরাও বাইরে আছে, মানুষ যখন হাঁটাহাঁটি করে তখন সাপ কামড় দিয়ে দেয়। দীর্ঘদিন যাবৎ বৃষ্টির ফলে সাপ আর বাইরে থাকতে পারছে না, তাই ওরা মানুষের ঘরে ঢুকছে বা রাস্তার মধ্যে চলে আসে। এতেই মানুষের ঘরের মধ্যেও যে সাপ ঢোকে, বন দপ্তরকে ডেকে বা স্বেচ্ছাসেবী সংগঠনকে ডেকে সেই সাপকে তাদের দিয়ে উদ্ধার করে নিজেদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। হাওড়া জগৎবল্লভপুরে হনুমানের তাণ্ডব, মানুষ ঘরে খিল দিয়ে বসে রয়েছে, কারণ বেরোলেই হনুমান এসে আছড়ে কামড়ে দিতে পারে। আমার সঙ্গে দেবাশিস রয়েছে প্রতিনিধি। দেবাশিস, কি অবস্থা?
দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় বন দপ্তরের তরফ থেকে একটি খাঁচা পাতা হয়েছে, তবে সেই খাঁচা পাতাই সার। বন দপ্তরের নতুন করে কোনো রকম উদ্যোগ সেখানে দেখা যায়নি, যার জেরে আতঙ্কিত গোটা শঙ্করহাটি 1 নম্বরের বল্লভবাটি সহ একাধিক এলাকার মানুষজন। তার কারণ সকালবেলা দিনের বেলা যে ঘর থেকে মানুষকে দেখতে পেলেই এই হনুমানের দল তারা আক্রমণ চালাচ্ছে। মহিলা শিশুরাও কিন্তু রক্ষা পাচ্ছে না এই থেকে, আর সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে মহিলারাই। এবং সেই কারণেই সকাল থেকে এইসব এলাকায় জনমানবহীন হয়ে পড়ছে গোটা এলাকা, এমনকি স্কুল সেইগুলিতেও কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই কমে গেছে। তবে বারবার করে অভিযোগ প্রশাসন বা এই বন দপ্তরের বিরুদ্ধে, একাধিকবার তাদের আবেদন, সেখানে হনুমান দেখা দিলে তারা খবর দিচ্ছে, কিন্তু বন দপ্তর সেখানে পৌঁছে যে ঘুমপাড়ানি ওষুধ দেওয়া সেই রকম কোনো কাজ তারা করছে না, এবং যার জেরে ভুগতে হচ্ছে এলাকার মানুষজনকে। তবে অবশ্যই সচেতনতার একটা জায়গা, সেখানে বারবার করে সাধারণ মানুষরাই প্রচার করছে যেন এই হনুমানদের না মারা হয়, আর তারপরেও বন দপ্তর নিশ্চুপ। অতনু, ধন্যবাদ। হনুমান কামড়াচ্ছে, ছড়ে দিচ্ছে, আমরা ভয়ে করোনার মতো সকলেই ঘর থেকে বেরোতে পারছি না, একদম কোনো ব্যবস্থা নিচ্ছে না, কিছু করছে না। হনুমান গুলো 3টে একসঙ্গে এলো, আমাকে ফেলে দিল, কাপড় চোপড় ছিঁড়ে দিয়ে এবার কামড়ে দিয়ে বেরিয়ে চলে গেল। বাচ্চারা বাড়ি থেকে একদম বেরোতে পারছে না, ঘরের ভেতরে গিয়ে ঘুরে এসে আবার কামড়াচ্ছে। বন দপ্তর যাতে এসে একটু সাহায্য করে। এইরকম গলি দিয়ে এসে একবার ঝাঁপিয়ে আমার এই কোল ভাগটা কামড়ে দেয়, এবার আমি উল্টে পড়ে যাই, হনুমানটা বেরিয়ে চলে যায়। বন দপ্তরকে জানানো হয়েছিল, বন দপ্তর একটা ওই ছোট্ট মুরগির খাঁচার মতন বসিয়ে দিয়ে যায় তেঁতুল গাছের গোড়ায়, ছোট্ট ছোট্ট 2টো কলা দিয়ে যায় আর একটা ছোট পচা আপেল দিয়ে যায়, তাতে ঝুলিয়ে বেঁধে দিয়ে গেছে। সেই খাঁচা এখনো পড়ে আছে, তাতে কোনো হনুমান ঢোকেও না আর সাড়াও করে না।